নুসরাত ধরা পড়বে। শুনুন, সিবিআই এর কাছে যথেষ্ট প্রমাণ তথ্য আছে। এক, ২ নম্বর হচ্ছে এই টোটাল চক্রটা অভয়া জেনে গেছিল এবং সে কারণে তাকে খুন করার প্রয়োজন ছিল। তাহলে কিন্তু এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর ফিরে আসতে পারছে না। এটা সবার থেকে ভালো বুঝতে পারছেন উনি। এখনো আমি আপনাদের মাধ্যমে রাজ্য নেতাদের, বিজেপির নেতাদের, সিপিএম এর নেতাদের সকলকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত ছিল। রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশন যেখানে যেখানে লোক নিতে বাধ্য হচ্ছে, সেই জায়গাগুলো এই আইপ্যাকের লোকগুলো ঢুকে যাবে। এখন গিয়ে তারা কিছুদিন আগে তীর্থঙ্কর ঘোষের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে এসেছিলেন, প্রচার করেছেন এবং তিনি সেখান থেকে দাঁড়িয়ে বলছেন যে আমাদের ভাবতে কষ্ট হয় যে যারা মৃত্যু নিয়ে রাজনীতি করছে, এই মাটিকে কলুষিত করছে, তাদেরকে এই পানিহাটির মানুষ যেন কখনো ক্ষমা না করে। উনি তো ওনার পিসির রাজনীতি দেখেছেন ছোটবেলায়। ওনার পিসি তো সারা জীবন মৃত্যু নিয়েই রাজনীতি হয়েছে। ধানতলা বলুন, বানতলা বলুন, কেশপুর বলুন, সিঙ্গুরের তাপসী মালিককে নিয়ে রাজনীতি করেননি। এখানে এবছরে মিথ্যে মিথ্যে বললেন এসআইআর এর বলি নাকি প্রদীপ কর। আপনি যেখানে বসে ইন্টারভিউ নিচ্ছেন, প্রদীপ করের বাড়ি এখানে। এখানে একটা মূর্তি লাগিয়ে দিয়ে উনি রাজনীতি করেননি। ওনারাই তো মৃত্যু নিয়ে রাজনীতি শিখিয়েছেন লোককে। সিপিএম আমল থেকে লাশ নিয়ে রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। ওনার কথার উত্তর আমি এটা বলছি না, এই কথাটার আমি মমতা ব্যানার্জির কথা ধরে উত্তর দিচ্ছি, কারণ উনি তো কোনোদিন লাশ দেখেনও নি, রাজনীতি করেনও নি, ছাত্র রাজনীতিও করেননি, মাঠে সিঙ্গুর আন্দোলনেও ছিলেন না, নন্দীগ্রামেও ছিলেন না, কোনো আন্দোলনেই কোনোদিন ছিলেন না। ওনার কথার উত্তর আমি দিচ্ছি না, ওনার কথাটাকে মমতা ব্যানার্জির কথা ধরে আমি উত্তর দিচ্ছি। লাশের রাজনীতি তৃণমূল কংগ্রেস শিখিয়েছে। পানিহাটি যিনি প্রার্থী হয়েছেন, বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মিম আমরা ক্রমাগত দেখে যাচ্ছি, মিম ভিডিও পোস্ট হচ্ছে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি তৃণমূলের যে সমর্থক বা সৈনিকরা আছে তাদের কাছে অনুরোধ করব ওনাকে নিয়ে কোনো রকম যেন, মানে ওনার সাথে শালীনতা বজায় রেখে কথা বলা উচিত, কোনো রকম আক্রমণ যেন ওনাকে না করা হয়। আমাদের দল এটা শেখায়নি আমাদের। অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছেন ওগুলো মাইকে বলেছেন, টিভির সামনে বলেছেন, আর টিভি আর মাইক সরে যাওয়ার পর কানে কানে বলে গেছেন যত পারো কুৎসা করো নিচের লেভেলে রাস্তায় দাঁড়িয়ে, চায়ের দোকানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুৎসা করো। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্টাইল। মাইকে এক কথা বলে আর কানে কানে কর্মীদের আলাদা। নাহলে সারা পানিয়াটিতে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি কুৎসা করছে অভয়ার মা। কেন কুৎসা করছে? কি কারণে কুৎসা করছে? সিপিএম কুৎসা করছে, তৃণমূল কুৎসা করছে, কি কারণে কুৎসা করছে? কলতান বা সিপিএম কুৎসা করছে, বলছে অভয়ার মায়ের নাকি রাজনীতিতে আসা উচিত হয়নি। আচ্ছা, আপনারা আমাকে বুকে হাত দিয়ে বলুন তো, এই কলতান যাদবপুর থেকে এসে সুদূর কম করে 40 কিলোমিটার দূরে পানিহাটি নিয়ে এসে কলতানকে দাঁড় করানোর মানে কি সিপিএম এর? কলতান কি পরিপ্রেক্ষিতে পানিহাটিতে এসে ভোট চাইছে? কলতান বলছে যে আমি অভয়ার আন্দোলনে 2 দিন জেল কেটেছিলাম, এটা হচ্ছে ওর প্রার্থী হওয়ার যোগ্যতা। 2 দিন অভয়ার আন্দোলনে জেল কেটেছে তাই। এবার অভয়ার আন্দোলনে 2 দিন কলতান জেল কেটে সে সিপিএম এর প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করে নিল। আর সেই মাটা, অভয়ার মা, যে নিজে 10 মাস 10 দিন অভয়াকে পেটে ধরল, যে অভয়ার প্রসব যন্ত্রণাকে সহ্য করল, যে মাটা অভয়াকে জন্ম দেওয়ার পর তিলে তিলে দুধ খাইয়ে, দর্জির কাজ করে, কাপড় জামা সেলাই করে, দুধ কিনে এনে খাইয়ে খাইয়ে ওই বাচ্চাটাকে বড় করলো অভয়া। তার বাবা খেয়ে না খেয়ে সারাদিন ধরে দর্জির কাজ করে, লোকের বাড়ি বাড়ি জামা কাপড় বিক্রি করে, দুধ এনে খাইয়ে, পড়াশুনো করিয়ে, প্রাইভেট টিউশন দিয়ে মেয়েটাকে ছোট থেকে বড় করে করে ডাক্তার করলো। সেই মেয়েটাকে যখন খুন করে ধর্ষণ করলো, তাহলে তাদের নিজেদের মেয়েকে, তার পরিপ্রেক্ষিতে তার বিচার আনার জন্য তার বাবা মার যোগ্যতা নেই যে তার বিচার আদায় করার জন্য তারা রাজনীতিতে এসে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে বিচার আদায় করে? তার থেকে বড় দায়িত্ব হয়ে গেল কলতানের। আর তৃণমূল কংগ্রেস এই কথা বলার কোনো ধারে কাছেই আছে না। মানে তৃণমূল কংগ্রেসের এই কথা বলার কোনো যৌক্তিকতাই নেই।
তার কারণ হচ্ছে এই সম্পূর্ণটা ঘটনাটা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে যদি মমতা, যেদিন ঘটনা ঘটেছিল, আমি যদি একথা ধরেও নিই, যখন ঘটনা ঘটেছে তখন মমতা ব্যানার্জি জানতেন না, কিন্তু যখন থেকে মমতা ব্যানার্জি জেনেছেন, তখন থেকে মমতা ব্যানার্জির একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে, বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব ছিল তার পুলিশদের পাঠিয়ে, বিনীত গোয়েলদের পাঠিয়ে সমস্ত জিনিসটাকে তদন্তের আওতায় এনে যারা এই ধর্ষণ খুন করেছে, তারা তো মমতা ব্যানার্জি পরিবারের কেউ নয়, পরিবারের কেউ হলেও তাদেরকে এই নৃশংস ধর্ষণ আর খুনের ঘটনায় সকলকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত ছিল। তা না করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি কি করেছেন? সাত তাড়াতাড়ি নির্মল ঘোষ, এই পানিহাটির পচা ডোম নির্মল ঘোষ আর তার ছেলেকে দিয়ে সম্পূর্ণ বডিটাকে আরজিকর হসপিটাল থেকে হাইজ্যাক করে তুলে নিয়ে এসে ওর বাবা মাকে ধরতে না দিয়ে, দেখতে না দিয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তিন চারটে বডিকে টপকে দিয়ে বডিটাকে সাত তাড়াতাড়ি দাহ করে দিয়ে আর আরেকবার পোস্টমর্টম করার সুযোগকে সম্পূর্ণভাবে নষ্ট করে প্রমাণ লোপাটের কাজটা করেছেন এই নির্মল ঘোষ এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের। তাই তৃণমূল কংগ্রেসের অভয়াকাণ্ডে কোনো কথা বলাই সাজে না। মানে অভয়াকাণ্ড বা আরজিকর কাণ্ড যাই ধরে না কেন, পুরোটা রাজনৈতিকভাবে প্রভাবিত আপনি বলতে চাইছেন? 100% রাজনৈতিকভাবে, যেখানে মুখ্যমন্ত্রী জড়িত, যেখানে বাংলা বিধানসভা তৃণমূলের চিফ হুইপ জড়িত, তার পুত্র তীর্থঙ্কর ঘোষ জড়িত, পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে জড়িত, আরো অনেকে জড়িত। এটা রাজনীতি ছাড়া কি? এটা রাজনীতির বাইরের কেউ নাকি? এদেরকে এমনি ব্যক্তিগতভাবে কে চেনে? সবাই তো এদেরকে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে চেনে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে চেনে। তাহলে হাইকোর্ট নতুন করে তদন্ত শুরু করার রায় দিয়েছে আরজিকর মামলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 48 ঘন্টার মধ্যেই তো সঞ্জয় রায়কে ধরে গ্রেফতার করা হয়েছিল, সিবিআই এখনো পর্যন্ত শাস্তি দিতে পারেনি, তাই এতদিন ধরে তদন্ত চলছে। পৃথিবীর সবাই জানে সঞ্জয় ঘোষকে একটা কাঠের পুতুল বানিয়ে অ্যারেস্ট করে দেখানো হচ্ছে। আপনাদের কি মনে হয় যে সঞ্জয় ঘোষ ওই একটা সিভিক ভলেন্টিয়ার এত বড় ঘটনা একা একা সারা রাত ধরে ঘটিয়ে দিল? আর একটা সঞ্জয় ঘোষ ওই ঘটনা যদি একা একা ঘটিয়ে দিয়ে থাকতো, তাহলে সঞ্জয় ঘোষকে অ্যারেস্ট করে দেওয়া হতো। তাহলে এত সাত তাড়াতাড়ি বডিকে এত পুলিশ কর্ডন দিয়ে, মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও এত পুলিশ পায় না রাজ্যে এলে যা পুলিশ অভয়ের মৃতদেহ পেয়েছিল। তাদের গাড়ি আটকাতে গেছিল সজল ঘোষ, তার সজল ঘোষকে মেরে ধরে তাড়িয়ে সজল ঘোষের গাড়ি ভাঙচুর করে ওই বডিকে তুলে নিয়ে নির্মল ঘোষরা যে চলে গিয়ে শ্মশানে দাহ করে দিল, তার কি প্রয়োজন ছিল? সঞ্জয় রায়কে তো অ্যারেস্ট হয়েই গেছিল। তাহলে তো এত কিছুর প্রয়োজন ছিল না। যদি না ভেতরে আরো কোনো সত্যি লুকিয়ে থাকে, তাহলে সেকেন্ডবার রাত্রেবেলা পোস্টমর্টম কেন করা হলো অভয়ের দেহ? ভারতবর্ষে তো নিয়ম নেই। সূর্য ডুবে যাওয়ার পর কোনো পোস্টমর্টম হওয়া ভারতবর্ষের নিয়মে নেই। তাহলে সূর্য ডুবে যাওয়ার পরে কেন অভয়ের পোস্টমর্টম করে বডিকে সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো? সঞ্জয় রায়টা একটা দেখানো মাত্র, সম্পূর্ণটাই ভেতরের বিরাট বড় র্যাকেট চাই। ওষুধের 2 নম্বরই থেকে স্যালাইনের থেকে শুরু করে সমস্ত কিছু বিরাট বড়, এবং মৃত মানুষের, আরজি করের মর্গে মৃত মানুষের দেহাংশ, কিডনি, লিভার, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, এই সমস্ত ওখান থেকে মর্গ থেকে কেটে কেটে পাচার হয়। এই টোটাল চক্রটা অভয়া জেনে গেছিল এবং সে কারণে তাকে খুন করার প্রয়োজন ছিল। আর যাদেরকে খুনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সঙ্গে ফ্রিতে রেপ পেয়েছে। খুন করার আগে তারা নিজেদের পৈশাচিক প্রবৃত্তিকে কাজে লাগিয়ে ধর্ষণের কাজটা করেছে। এই যে হাইকোর্ট নতুন করে মামলা করার জন্য নির্দেশ দিয়েছে, আমরা তো জানি আরজিকর মামলার ঘটনার কিছুদিনের মধ্যে সেখান থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল। এখন যদি নতুন করে মামলা শুরু হয়, সঠিক তথ্য কি পাওয়া যাবে? শুনুন, সিবিআই এর কাছে যথেষ্ট প্রমাণ তথ্য আছে, 1। 2 নম্বর হচ্ছে যারা এখনো বেঁচে আছেন তারা তো রয়ে গিয়েছেন। ওই সময় ঘটনাটা এমন একটা আকার ধারণ করেছিল যে বিভিন্ন রকম ভাবে যারা সাক্ষী ছিল তাদেরকে প্রভাবিত করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের দ্বারা। যাকেই সিবিআই ডাকছিল বা এরা ডাকছিল তাদেরকে বিভিন্ন রকম ভাবে তারা যাওয়ার আগেই তাদের উপর প্রেশার তৈরি করে দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে সেই প্রেশার অনেকটা কেটেছে এবং আর 10-12 দিনের মধ্যে নতুন সরকার তৈরি হবে, হলে তৃণমূল কংগ্রেসের বিদায় অনিবার্য। এখন আর তৃণমূল কংগ্রেস ওই সাক্ষীদের প্রভাবিত করে আসল সাক্ষী দেওয়া থেকে তাদেরকে আর বিরত করতে পারবে না। খুব শীঘ্রই সিবিআই আবার হাতে নিয়ে, কারণ সিবিআই জানে যে কাদের কাছে আসল তথ্য আছে। সিবিআই তো আর আগেকার দিনে পুলিশ যেরকম 3rd ডিগ্রি অ্যাপ্লাই করে বার করতো,
সে ক্ষমতা তো সিবিআই নেই। তাই সিবিআই কিছুদিন ধৈর্য ধরেছে, মামলা আবার হাইকোর্টে ফিরে এসছে এবং সিবিআই অভয়াকাণ্ডের এই মামলার সমস্ত নিষ্পত্তি পশ্চিমবঙ্গের হাইকোর্টেই হবে এবং সিবিআই তৃণমূল কংগ্রেসের প্রভাব মুক্তভাবে সাক্ষীদেরকে এবার প্রশ্ন করে সবকিছুর উত্তর সমাধান করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল যে নির্বাচন কমিশন যতই রদবদল করুক না কেন, যে কর্মীদের আনছে তারা আমার কথা মতোই কাজ করবে। ঠিক দেখা যাচ্ছে যে একাধিক বিডিও অফিস যার ভিতরে ইলেকশন কমিশনের লোক হলেও তারা কাজ করছে তৃণমূলের কথা মতো। শুনুন, এটা আর একটা বড় প্র্যাকটিস চলছে। আমি গতকালও রাজ্যের নেতাদের জানানোর চেষ্টা করেছি। এখানটায় একটা এমন জিনিস চলছে যে এই যে আইপ্যাকের লোকদেরকে, আইপ্যাককে বন্ধ করে দিয়েছে বলছে, আইপ্যাকের কর্মীদেরকে 20 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে বলছে। আবার তার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে আইপ্যাকের এই কর্মীদেরকে আমি দেখে নেবো, এদেরকে স্যালারি আমি দেবো। তার মানে ব্যাপারটা কি হলো বুঝুন। কাজ দেওয়ার কথাও বলেছেন। হ্যাঁ, কেন বলছেন? এই যে আইপ্যাকের কর্মীরা 20 দিনের জন্য তো এরা অ্যালুভ হয়ে গেল না, এরা 20 দিনের জন্য মার্কেটে ঢুকে পড়বে। রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশন যেখানে যেখানে লোক নিতে বাধ্য হচ্ছে, সেই জায়গাগুলো এই আইপ্যাকের লোকগুলো ঢুকে যাবে। এখন গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ওখানে কাজ করবে। বুকে আইডেন্টি কার্ড আপনার থাকবে, এদিকে ঢুকবো আমি, ছবি নেই। বোঝাতে পারলাম? তাই আমি দাবি করেছি, নির্বাচন কমিশনের কাছেও কালকে দাবি করেছি এবং আমাদের রাজ্য নেতাদেরকেও আমি জানিয়েছি যে মানুষই ইলেকশনের ডিউটিতে আসুন, ইলেকশন কমিশন যে কার্ড দিচ্ছে সেই কার্ড তো তার বুকে থাকবেই। সঙ্গে উনি যেখানে চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, মিউনিসিপ্যালিটি হোক, যেখানকার লোক, তার ওই প্রতিষ্ঠানের অরিজিনাল যে আই কার্ড, সেই আই কার্ডকেও বুকে রাখতে হবে। তবে একমাত্র ম্যাচ করা যাবে যে ইলেকশন কমিশনের আই কার্ড যার নামে আছে সেই ভদ্রলোক অরিজিনাল এসছে কিনা, তার অরিজিনাল আই কার্ড যেটা সার্ভিস ক্ষেত্রের আই কার্ড, তবে এটা ম্যাচ করা যাবে। না হলে কিন্তু আবার তৃণমূল কংগ্রেস, ওরা যে এখনো বলছে না খেলা হবে, খেলাটা ওরা এখানেই খেলছে। মানে এই যে দুরন্ত খেলা হবে স্লোগান দিচ্ছে তারা, তার মানে খেলাটা এটাই। এখনো আমি আপনাদের মাধ্যমে রাজ্য নেতাদের, বিজেপির নেতাদের, সিপিএম এর নেতাদের, ইলেকশন কমিশনকে, যারা যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন সকলকে এই মেসেজ দিতে চাইছি, এরা অলরেডি আইপ্যাকের লোককে এই কাউন্টিং এবং ভোটিং প্রক্রিয়ায় অলরেডি ঢুকিয়ে দিয়েছে। গতকাল আপনারা দেখেছেন কিনা জানি না, পোস্টাল ব্যালট গ্রহণ করা হচ্ছে, একটা ইভিএম বক্সে 2টো বিধানসভার পোস্টাল ব্যালট ডালা হচ্ছে, লিখে দেওয়া আছে। আর ম্যাক্সিমাম বক্সে কিছু লেখাই নেই কোন বক্সে কোন ব্যালট যাচ্ছে। আবার ওখানকার কর্মচারীরা যারা বসে ভোট নিচ্ছেন তারা বলছেন যে আপনারা দিয়ে চলে যান, পরে আমরা খুলে বার করে সব আমাদের মধ্যে সেট করে দেবো। মানেটা কি? তার ভোটের মানেটা কি হইল? আপনি ভোট দেওয়া যাওয়ার পর ভোট কর্মীরা সেটাকে ঠিক করবে? তাহলে আপনার ভোটের মানেটা কি হলো? ওরা তো ওখান থেকে ওই ব্যালটটা সরিয়ে অন্য ব্যালট দিয়ে ওখানে নিজেদের ছাপ মেরে দিয়েই দিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে জমি সংক্রান্ত বেআইনি যে মামলা, তাতে জয়েস কামদারকে গ্রেফতার করেছে। তার নামে প্রায় 1100 কোটি টাকা লেনদেনের মানে অভিযোগ রয়েছে। তার সঙ্গে সম্পর্ক রয়েছে দেখা গেছে ডিসি যিনি শান্তনু সিনহা বিশ্বাস তার। শান্তনু সিনহা বিশ্বাস তো কোনো ডিসি নন, উনি তৃণমূল কংগ্রেসের কর্মচারী। আর এরকম এই শান্তনুদের এরকম বহু কামদার রয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা বাকি। 1100 কোটি টাকাটা ওদের কাছে কোনো টাকাই নয়, এটা আমার ধারণা একটা সাইড অ্যাকাউন্টে পড়েছে। 11 লক্ষ কোটি হলে আমি বুঝতাম ঠিক জায়গায় পৌঁছতে পেরেছে। এখনো অব্দি ঠিক জায়গায় পৌঁছতে পারেনি। আরো প্রচুর প্রচুর এরম কামদার কলকাতার বাজারে ঘুরে বেড়াচ্ছে, বাংলার বাজারে ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি প্রস্তাবক রয়েছেন মিরাজ শাহ, তাকেও আইটি দফতর থেকে তল্লাশি চালানো হয়েছে তার বাড়িতে। এমনকি শান্তনু সিনহার বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন, খুনের আশঙ্কা করছেন। উনি বলছেন যে বিজেপি এগুলো করে কি আমাকে খুন করার চেষ্টা চালাচ্ছে। তো ওদের বাড়িতে রেড করলে মমতা ব্যানার্জিকে খুনের প্রশ্ন কোথা থেকে আসে? মানে ওনার বরাবরই একটা আজগুবি গল্প, মানে যে কোনো কিছুতে কিছু আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, আমাকে খুন করার চেষ্টা হচ্ছে। আরে আপনাকে কোথায় কেউ কিছু বলবে? আপনাকে তো বিজেপি সরকার সিম্প্যাথি নিতে দেবে না বলে আপনি যে সিম্প্যাথির খোঁজে বিজেপিকে বারবার প্ররোচনা দিচ্ছেন, সিবিআই ইডিকে প্ররোচনা দিচ্ছেন, সিবিআই ইডি তো আপনার ফাঁদে পড়ছে না, বা বিজেপি সরকার তো আপনার ফাঁদে পড়ছে না।
আপনাকে তো কিছুতেই অ্যারেস্টটা করছে না, যেটা আপনি চাইছেন, যে আপনাকে বা ভাইপোকে অ্যারেস্টটা করলে আপনি ওই নিয়ে উল্টো শাড়ি পরে আপনি বাংলার বাজারে রাস্তায় সিম্প্যাথি নিতে বেরিয়ে পড়বেন। সেটা তো করতে দিচ্ছে না। মমতা ব্যানার্জি কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভবানীপুর, সেখানে 3 জন ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে গাফিলতির জন্য, তারা কাজ করছে না সেখানে। এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, ইলেকশন কমিশন ধরে ফেলছে তাই। আর ওখানে ক্যান্ডিডেটটার নাম বাঘের বাচ্চা শুভেন্দু অধিকারী, তাই জন্য এগুলো ধরে ফেলছে। তৃণমূল কংগ্রেস থেকে এটাও আশঙ্কা করা হচ্ছে যে ভোটের আগে, প্রথম দফা ভোট 23শে এপ্রিল, তার আগে প্রায় 800 জন নেতা, যাদের মধ্যে নাম রয়েছে রত্না চট্টোপাধ্যায় থেকে উদয়ন গুহ পর্যন্ত অনেকের নাম রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হতে পারে। তারা আশঙ্কা করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন হাইকোর্টে এই নিয়ে। আমার মনে হয় না, এটা আশঙ্কা ওরা করছে। এটাও দিদিমণির একটা গিমিক। 800 নেতার নাম বলছে, আর যে যে নেতা তারা নিজেদের অঞ্চলে এবার বলে বেড়াচ্ছে আমার নামও দিদিমণি আশঙ্কা করছে, আমিও অ্যারেস্ট হতে পারি, এই বলে লোকালি তারা সিম্প্যাথি নিয়ে কিছু ভোট নেওয়ার চেষ্টা করছে। এসবের কোনো মানে নেই। 800 লোককে গ্রেপ্তার করতে হলে, যদি এদেরকে অরিজিনালি গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করতে হলে এগুলো ভোটের অনেক আগেই ইডি সিবিআই করতে পারে। এই ভোটের এই 7 দিন 10 দিনের মধ্যে কেউ এতটা কিছু করবে বলে আমার মনে হয়। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এবার নতুন নাম জড়িয়েছে নুসরাত জাহান। অনেকদিন আগে থেকেই জড়িত ছিল, এটা আমরা জানতাম, লোকে জানতো না, এখন প্রকাশ্যে আসছে। 22শে এপ্রিল ওনাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। হ্যাঁ, নুসরাত ধরা পড়বে। নুসরাত এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত, আমরা জানি। রাসবিহারীর যিনি প্রার্থী হয়েছেন দেবাশিস কুমার, ওনার বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে বেশ কয়েক ঘন্টা ধরে, অনেক কিছু পেয়েছে। সেখানকার যে যারা তৃণমূল সমর্থক রয়েছে, তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে সেই তল্লাশি নিয়ে, বলছে কোনো নোটিশ নেই, নোটিশ ছাড়া তল্লাশি করছে। তৃণমূল কংগ্রেসকে উত্তর দেবে নাকি ইডি সিবিআই? ইডি সিবিআই বাজার এত খারাপ হলো, তৃণমূল কংগ্রেস কোথায় বিক্ষোভ দেখাবে তার 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 হিসেব করে ইডি সিবিআই তদন্ত করবে বা কাউকে ধরবে? ওসব ইলেকশনের বাজারে তৃণমূলই করাচ্ছে, যে একটু বিক্ষোভ কর, তাহলে মানুষের কাছে সিম্প্যাথি পেতে পারি, ওই জন্য করাচ্ছে। এমনিতে তো রাজীব কুমার নিজে বেরোচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওনার হাতে এখন পুলিশি ব্যবস্থা বা আইনি ব্যবস্থা কোনোটাই নেই, সেই কারণেই রাজ্যে এই এত ঝামেলা হচ্ছে, সেগুলো হচ্ছে, সবটাই ওনার হাতে সবটাই আছে, বিজেপি করাচ্ছে। সবটাই ওনার হাতে আছে। উনি সবটাই ঘরে বসে কন্ট্রোল করছেন। পুলিশ মহলের একটা আইসি লেভেলকে উনি ব্যবহার করছেন, যারা এলাকায় এলাকায় ভোটের দায়িত্বে থাকবে খানিকটা হলে, তাদেরকে ব্যবহার করছেন আর তাদেরকে লোভ দেখাচ্ছেন। এই ভোটটা উতরে দিতে পারলে যে যার প্রাইস পোস্টিং পাবে, থানা চুজ করে নিতে পারবে। এক একটা থানা নিতে, এক একটা ওসিকে, ভালো থানা নিতে 2 কোটি 3 কোটি ঘুষ দিতে হয়, তার পরিমাণ কমবে, এবং যে টাকা তোলা হয় তার থেকে যত পার্সেন্টেজ দিতে হতো, তৃণমূল তার থেকে একটু কম পার্সেন্টেজ নেবে। সেই লোভে তারা তৃণমূলের হয়ে কাজ করার জন্য মাঠে রয়েছে, আর মমতা ব্যানার্জি তাদের সম্পূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে সমর্থনে বিভিন্ন মানে প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন এবং বিরোধীদের আক্রমণ করছেন। তিনি এমনটাও ওনাকে বলতে শোনা গেছে যে যারা কাজ করছেন বিজেপির হয়ে, তারা কিন্তু বিজেপি চলে যাবে, কিন্তু আপনারা থেকে যাবেন, আমি চিনি সবাইকে, জানি কোথায় কাজ করেন, ভোটের পর নাড়ু খাওয়াবো। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না ওনার বিরুদ্ধে? থ্রেড কালচার অলরেডি চালু করে দিয়েছেন উনি। উনি খুব ভালো বুঝতে পারছেন যে এবার যদি পুরো বাংলার মানুষকে একসঙ্গে থ্রেড না দেওয়া যায়, তাহলে কিন্তু এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর ফিরে আসতে পারছে না। এটা সবার থেকে ভালো বুঝতে পারছেন উনি, তাই অলরেডি এই ঘটনা চালু করে দিয়েছেন। এবং আপনারা দেখুন, দিন যত গড়াবে উনি এই থ্রেড কালচার আরও বাড়াবেন, দিয়ে এলাকায় এলাকায় মানুষ যাতে ভোট দিতে বেরোতে ভয় পায়, তার ব্যবস্থা উনি করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর নামেও নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছে প্রায় 700-র মতো নেতা তৃণমূল কংগ্রেসের তরফে। প্রধানমন্ত্রী রাজ্যে এসে বিরোধীদের আক্রমণ করছেন, তাহলে একই কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায়ও করছেন। আপনারাই বলছেন, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর রয়েছে। তো ওনার, আমি বলছি তো, ওনার সমস্তটা রাজনৈতিক গিমিক, রাজনৈতিক স্টান্ট, এগুলো বাংলার মানুষ বুঝে গেছে। প্রধানমন্ত্রীর নামে 700 কেন, 7 লক্ষ চিঠি লেখালো, এটা অর্থহীন, সম্পূর্ণ অর্থহীন। বিজেপির নেতারা 30-40টা গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর শওকাতদের মতো লোকেদের
মানে যে সিকিউরিটি আছে সেটা তুলে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এমনটা করছে, দরকার হলে আমি আমার সিকিউরিটি তুলে শওকতকে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তার মানে বুঝুন মমতা ব্যানার্জি কিরকম নেত্রী। এই শওকতকে উনি সরকারি সভায় বসে ডাইরেক্ট বলেছেন যে শওকত জীবনতলার বাস স্ট্যান্ড করে দিতে বলেছিল। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট মাইক্রোফোনে বলেছেন শওকত তোদের ওখানে বাস স্ট্যান্ড দিয়ে কি হবে, তোরা তো ওখানে ঝামেলা করিস আর বোম বাঁধিস। সেই শওকতের জন্য আজকে মমতা ব্যানার্জি চিন্তা হয়ে গেছে, কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছে এই নির্বাচনের পর এই শওকতদের মানুষ পিটিয়ে মারবে। তাই মমতা ব্যানার্জি নিজের সিকিউরিটি পাঠিয়ে শওকতকে বাঁচানোর জন্য এই কথা বলছে। ওই মুখ্যমন্ত্রী বলছে শওকত তোরা তো বোম বাঁধিস জীবনতলায় বসে, আবার ওই মুখ্যমন্ত্রী বলছে যে শওকতের সিকিউরিটি তুলে নিয়েছে, ওকে বাঁচাতে আমার থেকে সিকিউরিটি বাড়াতে হবে। তাহলে বুঝুন এই ভদ্রমহিলার উত্তর কি দেবো। শওকতকে বাঁচানোর চেষ্টা কেন এত? জানে শওকত মোল্লাদের দিয়ে উনি যা করিয়েছেন, যে তোলাবাজি করিয়েছেন, যে পিঠে বানিয়েছেন মহিলাদের রাত্রিবেলা ডাকিয়ে আনিয়ে। শওকতরা যখন হেরে যাবে এবছর, মমতা ব্যানার্জি যখন সরকার থাকবে না এবছর, তখন শওকতদের কি হবে ওই নিয়ে উনি টেনশন। আর তখন মানুষ যখন শওকতদের পেটাতে যাবে, গণতন্ত্রে মানুষ যখন যাবে, তখন শওকতরা মাইকের সামনেই মমতা ব্যানার্জি ওনাদের দিয়ে এই পাপগুলো করিয়েছেন সেগুলো ওরা স্বীকার করে ফেলতে পারে, তখন মানুষ মমতা ব্যানার্জির দিকে ছুটতে পারে। তাই আগে থেকে শওকতদের বাঁচানোর চেষ্টা করছে। একটা শেষ প্রশ্ন করবো, কেন্দ্রীয় বাহিনীকে বারংবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি এটাও বলা হয়েছে যে ইভিএম লুটের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তারপর কি আপনার মনে আছে হিঙ্গলগঞ্জ তুফানগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে, এগুলো সবটা কাকতালীয়? এগুলো সবটা পরিকল্পিত। কিছু কিছু জায়গায় যেমন সিপিএম আগে করতো, যে ধরুন একটা বিধানসভায় 250টা বুথ আছে, কথার কথা, ওরা কি করতো, ওরা খুব ভালো করে স্ক্রুটিনি করে আইডেন্টিফাই করে নিত যে এই 30টা 40টা বুথে আমরা একটা বড় মার্জিনে হারতে পারি, এই 30টা 40টা বুথকে আটকে দিতে পারলে আমরা বাকি 220টা বুথে জিতে যাব। তাই ওরা ভোটের দিন কিন্তু ওই 30টা বুথেই রিগিং ছাপ্পা করতো, যাতে সারা বিধানসভা এলাকায় সবাই কিন্তু বলতো যে না আমাদের এখানে তো হয়নি। বুঝতে পারলাম, কিন্তু আলটিমেটলি হারার জায়গাটুকু করে ওরা জিতে নিত। মমতা ব্যানার্জিও এটা করাচ্ছে, যে ওই 2-4টে জায়গায় করিয়ে সারা বাংলায় একটা মেসেজ পাঠাতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস তোমরা ইলেকশনের দিন সেন্ট্রাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো। এটা ব্যাড মেসেজ পাঠাতে চাইছেন, কিন্তু ওনারা বুঝতে পারছেন না যে এটা সেন্ট্রাল ফোর্স, মারের নাম বাবাজি, লাঠির সাইজ 6 ফুট, দৌড়ে পালাতেও পারবে না। আর একটা ছোট্ট প্রশ্ন, তৃণমূল কংগ্রেস থেকে এইটাও বলা হচ্ছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেসকে ভোট দেওয়া মানেই হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া, কারণ জোটে একটা সরকার তারা গঠন করতে চাইছে। এটা কি আপনি মনে করেন, নাকি বিজেপি এককভাবেই সরকারে আসতে চলেছে? না, আমি তো এটাও মনে করছি যে সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, কারণ যেখানে যেখানে বিজেপি জেতার জায়গায় থাকবে সেখানে সিপিএম এর যে ভোটটা ভাঙবে, সিপিএম এর বহু সিপিএম এর ভোটাররা চাইছেন না তৃণমূল কংগ্রেসের এবছর গভর্নমেন্টটা তারা যদি এবছর সিপিএম কে ভোটটা দেন, তার মানে বিজেপির সঙ্গে তৃণমূলের অন্তরটা কমছে। এবার সেই ভোটটা যদি ওনারা ডাইরেক্ট বিজেপিকে দেন, তাহলে কিন্তু সেখানে তৃণমূলকে হারাচ্ছে। সেম ওনারা এই কথাটা বলেছেন এই মালদা মুর্শিদাবাদের জন্য, কংগ্রেস 6 থেকে 8টা সিট পেতে পারে মালদা মুর্শিদাবাদে, ওইখানে ওরা ভাবছে যে যদি কংগ্রেসকে ভোট দেওয়া হয় তাহলে ওটা বিজেপি এগিয়ে যাবে। তাই ওরা বলতে চাইছে যে ভোটটা ডাইরেক্ট তৃণমূলে দাও, কিন্তু ওই অঞ্চলে মানুষ তৃণমূলকে আর ভোট দেবে না। মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, দিনাজপুর, এগুলো দেবে না। অসংখ্য ধন্যবাদ। পরিবর্তনের লক্ষ্যে এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে আসন্ন বিধানসভা নির্বাচনে এগরা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগরার ভূমিপুত্র দিব্যেন্দু অধিকারীকে 2 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।